আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমার কাছে রয়েছে এমন একটা পাওয়ারফুল ডিভাইস জাস্ট লাইক বিএমডব্লিউ রেসিং কার। তো আমার কাছে রয়েছে বিএমডব্লিউ এম মোটরস্পোর্ট এডিশনের আইকিউ 13। এইটা ওয়ার্ল্ডস মোস্ট চিপেস্ট একটা স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর যুক্ত একটা স্মার্টফোন। তো এখন পর্যন্ত এত কমে আসলে স্ন্যাপড্রাগন 8 এলিট যুক্ত একটা স্মার্টফোন মানে কেউ অফার করতে পারেনি এই আইকিউ ছাড়া। তো আসলে এটা কেমন, কাদের জন্য, এবং এটার পারফরমেন্স কেমন, এই সব কিছু নিয়ে মূলত কথা বলবো আমাদের আজকের এই ভিডিওতে। আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ফোন ফিচার বিডি। তাদের ফেসবুক পেজ এবং শপের অ্যাড্রেস থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন। যে কোনো স্মার্টফোন, গ্যাজেট অথবা অ্যাক্সেসরির জন্য যোগাযোগ করতে পারেন তাদের সাথে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রোর পর। ওকে, তো বরাবরের মতো এই স্মার্টফোনের বক্স কন্টেন্ট এবং আনবক্সিং ভিডিও পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের শর্ট সেকশনে, অথবা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটকে। তো এখন ফোনের দিকে ফিরে আসা যাক। এই ফোনটা ভিভো বিএমডব্লিউর সাথে কোলাবোরেশন করে তৈরি করেছে। তো বিএমডব্লিউ কারগুলো কিন্তু খুবই লাক্সারিয়াস এবং খুবই স্পিডি এবং খুব ফাস্ট হয়ে থাকে। তো সেইটার একটা কনসেপ্ট নিয়ে মূলত এই আইকিউ 13 ডিজাইন করা হয়েছে। খুব স্পিডি থাকবে, স্ন্যাপি এবং খুব ফাস্ট একটা ফোন হবে। আর এই ফোনটা বিএমডব্লিউ কারগুলোর মতো দেখতেও কিন্তু অনেকটা লাক্সারিয়াস একটা ভাইব দিবে। আর এই ফোনটার আসলে প্রিমিয়ামনেসের কথা বললে, এই বাজেটের মধ্যে আসলে স্ন্যাপড্রাগন 8 এলিট যুক্ত একটা ফোন এতটা প্রিমিয়াম করা যেতে পারে সেটা আসলে ভিভোকে না দেখলে বোঝা যেত না। পেছনের ম্যাট ফ্রস্টেড ফিনিশ গ্লাসে আইকনিক বিএমডব্লিউ ট্রাই কালারের রেসিং স্ট্রিপস দেওয়া রয়েছে, যেটা এই ফোনকে বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। এখানে শেষ নয়, এই ফোনের ব্যাক সাইডে যে ক্যামেরা বাম্প রয়েছে সেখানে কিন্তু আরজিবি এলইডি স্ট্রিপ দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, কল, মেসেজ বা চার্জিং এর সময় এগুলো বিভিন্ন কালারে আপনি এটা লাইট আপ করতে পারবেন। তুমি এইটা কিন্তু যেই ফোনের একটা লাক্সারিয়াস অথবা একটা প্রিমিয়ামনেস রয়েছে সেটাকে একটা অ্যানাদার লেভেলে নিয়ে গিয়েছে। এই ফোনের উপরের দিকে থাকছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড স্পিকার গ্রিল। বাম পাশ টোটালি ব্ল্যাঙ্ক অ্যান্ড ডান পাশে রয়েছে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি 3.2 চার্জিং পোর্ট, একটা প্রাইমারি মাইক এবং ডুয়েল সিম স্লট। কোনো এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করা যাবে না এতে। এই ডিভাইসের ফ্রন্টে ডিসপ্লের মধ্যে দেওয়া রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের তুলনায় অনেক ফাস্ট এবং খুব অ্যাকুরেটলি কাজ করে। আপনার হাত ভিজা থাকুক অথবা আপনার হাতে যদি কোনো ময়লাও থাকে তাহলে এটা খুব নিখুঁতভাবে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা রিডিং করবে। এই ফোনের ওয়েট 207 গ্রামের মতো, বাট এটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো হওয়াতে এই ওয়েটটা হাতে লাগে না। প্লাস এটার থিকনেস কিন্তু 8 মিলিমিটার থিক এই ফোনটা। তো এই ফোনের যে ব্যাকগ্লাস রয়েছে সেটা সব দিক দিয়ে এজগুলোতে কার্ভ করা রয়েছে, যার ফলে আপনি খুব ইজিলি এই ফোনটা হ্যান্ডেল করতে পারবেন এবং গ্রিপ করতে পারবেন। তবে এই ফোনের সাইজটা কিছুটা বড় হয়, যাদের হাত একটু ছোট, তো তাদের জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে এই ফোনটা এক হাতে ইউজ করার জন্য। তাছাড়া এই ফোনটা কিন্তু IP68 এবং IP69 সার্টিফাইড। সো এই ফোনটা কিন্তু আপনি ইজিলি বৃষ্টিতে ভিজেতে পারবেন এবং ডুব দিয়ে সেলফি তুলতে পারবেন। এবং আমি যদি ফ্রন্ট ডিসপ্লের বা ডিসপ্লের যে প্রোটেকশন রয়েছে সেটার কথা বলি, ভিভো কিন্তু তাদের ফোনগুলোতে গরিলা গ্লাস ইউজ করে না, তারা ইউজ করে স্কট জেনসেশনের গ্লাসগুলো। তো এখানে সেম স্কট জেনসেশন আলফা তারা ইউজ করেছে। তো নর্মালি এই গ্লাসগুলোর প্রাইস গরিলা গ্লাস থেকে কিছুটা কম এবং ডিউরেবিলিটির দিক থেকেও গরিলা গ্লাসের থেকে কিছুটা কম ডিউরেবল এই স্কট জেনসেশন গ্লাসগুলো। আসলে এই বাজেটে আইকিউ যে চিপসেট অফার করছে তার জন্য এতটুকু কনসিডার করা যেতেই পারে। ওভারঅল এই ডিভাইসের বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, এখানে আসলে কমপ্লেন করার মতো কিছু নেই। তো শুরু থেকে যেটা বলছিলাম, এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। এইটা বেসিক্যালি একটা 3 ন্যানোমিটার টিএসএমসি নোডে বানানো। এখানে দেওয়া হয়েছে দুইটা 4.32 গিগাহার্জের অরিয়ন V2 ফিনিক্স এল কোর এবং 6টা 3.53 গিগাহার্জের অরিয়ন V2 ফিনিক্স এম কোর। এই প্রসেসরটা কোয়ালকমের ইন হাউস যে অরিয়ন আর্কিটেকচার রয়েছে সেটার উপর বেস করে বানানো হয়েছে। এবং এই অরিয়ন আর্কিটেকচারের উপর বেস করে কিন্তু স্ন্যাপড্রাগন এক্স এলিট যেটা ল্যাপটপে ইউজ করা হয় সেই চিপসেটটাও কিন্তু এই সেম যে আর্কিটেকচার রয়েছে সেটার উপর বেস করে বানানো হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে এই স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটটা কতটা পাওয়ারফুল। এখানে আপনারা র্যামের অপশন পাবেন দুটি, 12GB এবং 16GB, অ্যান্ড স্টোরেজে থাকছে 256GB, 512GB অ্যান্ড 1TB অপশন। নর্মাল ডে টু ডে লাইফে যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি খুব আরামসে করতে পারবেন এই চিপসেট দিয়ে। প্লাস বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, আপনি যাই কিছু চান না কেন এটা দিয়ে আপনি খুব আরামসে করতে পারবেন কোনো প্যারা ছাড়া। মানে এই চিপসেটের কাছে আপনার যে এই এত প্রেশার অথবা হেভি লোডের যে কাজগুলো রয়েছে সেগুলো কোনো ব্যাপারই না। তবে একটা ব্যাপার রয়েছে, দাঁড়ান বলতেছি। আগে এটার পারফরমেন্স সম্পর্কে জানার জন্য সিনথেটিক বেঞ্চমার্কের দিকে যদি আমরা দেখি, এটা আনটুতে স্কোর করেছে 27,56,865 অ্যান্ড গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর করেছে 2894 এবং মাল্টি করে 8,721। এই ফোনটা স্কোর খুব ভালোই করেছে, তার জন্য একটা স্ট্যান্ডিং অপশন পাই। সরি, আমি লাইটার মধ্যে আটকে গিয়েছি, তো আমি স্ট্যান্ডিং অপশন দিতে পারিনি, সিটিং অপশন দিচ্ছি। তো আসলে এই যে পারফরমেন্স এটার জন্য
সিটিং অপশন পাওয়াই যেতে পারে। তবে যে প্রবলেমটা হচ্ছে, আমি যখন স্ট্রেস টেস্ট করছিলাম অথবা বেঞ্চমার্কে এই টেস্টগুলো করছিলাম, এই ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হচ্ছিল। তো মানে আমি একটা পর্যায়ে ভেবে নিয়েছিলাম যে এই ফোনটা হয়তো এত পরিমাণ হিট হবে যে এটা অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। আসলে তেমন কিছুই হয় নাই। স্ট্রেস টেস্টের একদম শেষ পর্যন্ত আমি গিয়েছি, বেঞ্চমার্কেও একদম শেষ পর্যন্ত আমি যেতে পেরেছি কোনো প্রবলেম ছাড়া। বাট ফোনটা আসলে এত পরিমাণ গরম হচ্ছিল যেটা বলার মতো না। যদিও এই ফোনটাতে 7000 স্কোয়ার মিটারের একটা ভেপর কুলিং চেম্বার রয়েছে, বাট তারপরেও এই ফোনটা যে পরিমাণ হিট হচ্ছিল সেটা আসলে বলার বাইরে। স্ট্রেস টেস্টের প্রথম দিকে এটা নর্মাল থাকলেও আপনি যখন একদম শেষের দিকে যাবেন, এটা এত পরিমাণ হিট হবে যে তখন এটা থ্রটলিং করা শুরু করবে। আর থ্রটলিং করলে কিন্তু আপনার যে পারফরমেন্স রয়েছে সেখানে একটা খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। তো এই ফোনটা হিট হওয়ার মেইন যে দুইটা কারণ রয়েছে সেগুলো হচ্ছে এই ফোনটার যে প্রসেসর রয়েছে। আমি যদি পাওয়ার কোরগুলোর কথা বলি, এক একটা কিন্তু 4.32 গিগাহার্জের দুইটা কোর যদি ফুল একদম স্পিডে এগুলো রান করে তখন এটা স্বাভাবিকভাবেই খুবই গরম হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে অপটিমাইজেশনের অভাব। আসলে এই স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটটা খুবই নতুন একটা চিপসেট, যার ফলে এই চিপসেট দিয়ে বিভিন্ন কোম্পানি তাদের ফোন রিলিজ করে ফেললেও প্রপার অপটিমাইজেশন করার সময় পায়নি আই থিঙ্ক। তো আমার কাছে কেন কেন মনে হচ্ছে এই ফোনটার বা এই চিপসেটটা যত পুরান হতে থাকবে, এটার অপটিমাইজেশন যত ভালো হতে থাকবে, তত বেশি এটা টেম্পারেচার কমে আসবে। তবে এই পরিমাণ হিট আমি শুধুমাত্র পেয়েছি স্ট্রেস টেস্ট অথবা বেঞ্চমার্কিং করার সময়। নর্মাল ডে টু ডে লাইফে যে কাজগুলো রয়েছে, হেভি মাল্টিটাস্কিং অথবা ভিডিও এডিটিং, বা আমি যদি গেমিং এর কথা বলি, আমি পাবজি, জেনশিন ইম্প্যাক্ট অথবা আদার্স যে গেমসগুলো রয়েছে, গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমগুলো, আমি প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট এবং 1 ঘন্টাও আমি খেলেছি। নর্মালি গেমিং এর সময় আসলে এতটা হিট হয় না। তো এই হিটটা অনলি হবে আপনি যখন স্ট্রেস টেস্ট দিবেন অথবা এই যে ফোনটা চিপসেটটা রয়েছে সেটা আপনি যখন ফুল পাওয়ার ইউটিলাইজ করবেন, তখনই কিন্তু আসলে এই পরিমাণ হিট হয়। নর্মাল গেমিং বা মাল্টিটাস্কিং এ এটা তেমন একটা, এটা আসলে ওই রকম হিট হয় না। গেমিং এর সময় হাই এফপিএস এবং বেটার পারফরমেন্স প্রোভাইড করার জন্য এখানে ইউজ করা হয়েছে ভিভো এর কিউ টু চিপ। এটা বেসিক্যালি একটা গেমিং ইঞ্জিন, তো যার ফলে আপনি খুব স্মুথলি যে হাই গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমগুলো রয়েছে, খুব ভালো পারফরমেন্স আপনি এখান থেকে পাবেন উইথ হাই এফপিএস। হাই এফপিএস এ গেমিং করার জন্য একটা হাই এফপিএস এর ডিসপ্লে তো দরকার রয়েছে নাকি। iQOO 13 এ দেওয়া হয়েছে ওয়ার্ল্ডস ফার্স্ট BOE এর Q10 2K 6.82 ইঞ্চের ডিসপ্লে, যেটা পিক্সেল ডেনসিটি 510 পিপিআই এন্ড এইটা আপ টু 144 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট দেয়। 144 হার্জ হওয়াতে টাচ রেসপন্স বেশ স্মুথ এন্ড বাটারি ছিল। এটার কালার কন্ট্রাস্ট এন্ড শার্পনেস খুবই ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া এই ডিসপ্লেটা কিন্তু LTPO OLED ডিসপ্লে, যার ফলে এই ডিসপ্লেটা কিন্তু ডাইনামিক্যালি এটার যে রিফ্রেশ রেট রয়েছে সেটা 1 হার্জ থেকে 144 হার্জ পর্যন্ত আপ ডাউন করে আপনার ব্যাটারি সেভ করবে। এটায় 2592 হার্জের PWM ডিমিং এর পাশাপাশি 1800 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন। ইয়েস, 1800 নিটসে আপনি পুরো অন্ধকার রুম আলোকিত করে ফেলতে পারবেন। তাছাড়া এটাই ডেডিকেটেড পোলারাইজড একটা গ্লাসের লেয়ার ইউজ করা হয়েছে, যেটা ব্লু লাইট থেকে আপনার চোখকে রক্ষা করবে। গেমিং থেকে শুরু করে মিউজিক অথবা মুভি, এই ডিভাইসে কন্টেন্ট কনজিউমিং এর জন্য দেওয়া রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। তো এই যে স্টেরিও স্পিকার রয়েছে, এইটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে এই প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো মনে হয়েছে। তো আমি যদি বলি এটার ডিসপ্লে গেমিং, কন্টেন্ট কনজিউমিং অথবা ব্রাউজিং বা সার্ফিং সব ক্ষেত্রে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তবে একটা জিনিস এই ডিভাইসে আমার কাছে একটু ভালো মনে হয়নি, সেটা হচ্ছে এর ক্যামেরা। আইকিউ বড় বড় মতোই পারফরমেন্স সেন্ট্রিক ফোন বের করলেও তাদের ক্যামেরার দিক থেকে তারা একটু দুর্বল হয়ে থাকে। তো এইটার ছোঁয়া কিন্তু এই iQOO 13 এও রয়েছে। এখানে তিনটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল সনি IMX921 সেন্সরের। আলট্রা ওয়াইড ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের, এখানে ইউজ করা হয়েছে আইসোসেল JN1 সেন্সর। টেলিফোটো ক্যামেরাতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সনির IMX816 সেন্সর। এর প্রাইমারি ক্যামেরা আমাকে স্যাটিসফাইড করতে পারেনি, কজ প্রাইমারি ক্যামেরার ফটোগুলো প্রপার কালার দিলেও শার্পনেস অ্যান্ড কন্ট্রাস্টে আমার কাছে ঘাটতি মনে হয়েছে। তাছাড়া এই ডাইনামিক রেঞ্জও আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি। লো লাইট ফটোতে ডিটেলস কম পাচ্ছিলাম, স্মুথ আউট হয়ে যাচ্ছিল এবং মাঝে মধ্যে গ্রেইন এন্ড নয়েজ আসছিল। আলট্রা ওয়াইডের ফটোগুলোতে কালার একটু ডাল ছিল অ্যান্ড ডিটেলস কম পাচ্ছিলাম। এই ক্যামেরা লো লাইটের পারফরমেন্সও আপ টু দ্য মার্ক ছিল না। 2x আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলোতে শার্পনেসের অভাব ছিল অ্যান্ড অ্যাভারেজ ফটো পাচ্ছিলাম। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে আপ টু 8K 30 FPS এ। তবে 8K তে OIS কাজ করবে না, তাই প্রপার ভিডিও ফুটেজ চাইলে 4K 60 FPS ইউজ করা লাগবে। ফ্রন্ট ক্যামেরার দিকে দেখলে এখানে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরাও ছিল অ্যাভারেজ, স্ক্রিন টোন তেমন একটা ভালো আসে না অ্যান্ড ডিটেলসও কম পাচ্ছিলাম।
এই টোটাল যে ক্যামেরা সেটআপ রয়েছে এই ডিভাইসে সেটা আসলে 75K রেঞ্জের সাথে কোনোভাবেই যায় না। আমি এই ক্যামেরাগুলোকে একদম বাজে ক্যামেরার কাতারে ফেলবো না, অ্যাভারেজ বলা যায়। তবে 75K রেঞ্জে আমি যদি প্রাইস টু পারফরমেন্স রেশিওর কথা চিন্তা করি তাহলে এর থেকে আরেকটু বেটার ক্যামেরা আশা করেছিলাম। গাইস, মন খারাপ করার দরকার নাই। এই ডিভাইসের যেই বাজে বা খারাপ দিকটা রয়েছে বা লোয়েস্ট দিকটা রয়েছে সেটা আমরা পার করে চলে আসছি। এখন আমরা ভালো ভালো কথা বলবো আবার এই ডিভাইসটাকে নিয়ে। তো এই ডিভাইসটা কিন্তু একটা চাইনিজ ভ্যারিয়েন্টেড ডিভাইস। এখানে আপনারা পেয়ে যাবেন অরিজিন OS 5, যেটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড 15 বেসড, এবং এই ওএস এ কিন্তু কোনো প্লে স্টোর বা গুগলের সার্ভিসগুলো বাই ডিফল্ট থাকবে না, এগুলো আপনাকে আলাদা ডাউনলোড করে নিতে হবে। আপনি এই যে আইকুর যে অ্যাপ স্টোর রয়েছে সেখান থেকে এগুলো আপনি পেয়ে যাবেন। আর যদি নাও পান সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করলে কিন্তু গুগলের সার্ভিস প্লাস প্লে স্টোর আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো যেমনটা আমি আমার আইকিউ নিউটেনের রিভিউতে বলেছিলাম, যে এই যে অরিজিন ওএস সেটা আমার কাছে ফানটাচ ওএস এর থেকেও বেশি ভালো মনে হয়েছে। এই যে ওএসটা রয়েছে কোনো বাগ নেই, কোনো প্রবলেম নেই, বা এই যে ওএসটা খুবই মিনিমাল একটা ওএস। এই ওএসে শুধুমাত্র দুইটা প্রবলেম আমি পেয়েছি, সেটা হচ্ছে আপনি চাইনিজ ব্লোটওয়্যার দিয়ে ভরা চাইনিজ অনেকগুলো অ্যাপস পাবেন বাই ডিফল্ট, যেগুলো আপনি আনইনস্টল করে নিতে হবে। অ্যান্ড সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে মাঝে মধ্যেই চাইনিজ নোটিফিকেশন চলে আসে। তো ওইটা মাঝে মধ্যে অনেকেই একটু বিরক্তিকর একটা ফিলিং দিবে। তো আপনি যদি এই দুটা জিনিস এড়িয়ে চলতে পারেন বা এই দুটা জিনিস যদি আপনার কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আমি বিশ্বাস করি এই ওএসটা আপনার কাছে খুবই ভালো মনে হবে। চাইনিজ ইউনিট হওয়াতে যারা এতক্ষণ না কুচকিয়েছেন যে দৌড় ভালো লাগতেছে না এই ফোন নিবো না, ব্লুটার রয়েছে, নোটিফিকেশন আসে, তো তাদের জন্য বলছি এই ডিভাইসটা যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা রয়েছে সেখানের থেকে কিন্তু এই চাইনিজ ভ্যারিয়েন্টে 150 মিলিয়ন পাওয়ারের ব্যাটারি বেশি দেওয়া হয়েছে। তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে 6000 mAh এর ব্যাটারি, আর এই যে চাইনিজ ইউনিট সেখানে দেওয়া রয়েছে 6150 মিলিয়ন পাওয়ারের ব্যাটারি। তো এই ম্যাসিভ ব্যাটারি থেকে আমি রেগুলার ইউসেজে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অ্যান্ড 5 ঘন্টার আশেপাশে এসওটি পেয়েছি এক্সট্রিম ইউসেজ প্লাস 144 হার্জ অন করে। বক্সে থাকা 120 ওয়াটের যে ফ্ল্যাশ চার্জার রয়েছে সেটা দিয়ে আপনি এই ডিভাইসটাকে মাত্র 15 মিনিটে 50% পর্যন্ত চার্জ করতে পারবেন, এবং 30 মিনিটসে আপনি একদম ফুল চার্জ করে ফেলতে পারবেন। 120 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে চার্জিং এর সময় এই ফোনটা একটু হিট হচ্ছিল। নর্মাল ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে এই ব্যাপারটা আসলে স্বাভাবিক বলা যায়। আইকিউর অন্যান্য ডিভাইসগুলোর মতো এই ডিভাইসও কিন্তু বাইপাস চার্জিং এর অপশন দেওয়া রয়েছে। তো বাইপাস চার্জিংটা হচ্ছে মূলত ডিরেক্টলি আপনার চার্জার থেকে এই যে ফোনটা রয়েছে বা ডিভাইসটা রয়েছে এটা তার পাওয়ার নিবে, ব্যাটারিতে কোনো এফেক্ট ফেলবে না। তো আপনি যখন লং সেশনে গেমিং করবেন তখন আপনি এই ফোনটা চার্জে দিয়ে আপনি বাইপাসটা অন করে যখন আপনি গেমিং করবেন 1-2 ঘন্টা খেলার পরে এই ফোনটাতে কিন্তু কোনো হিট জেনারেট হবে না, কারণ এটা কিন্তু ব্যাটারির সাথে কানেক্টেড না। সো ব্যাটারির যে লাইফ স্প্যান রয়েছে সেটাও ভালো থাকবে এবং ব্যাটারি হেলথও ভালো থাকবে। তাছাড়া অন্যান্য ফিচারের কথা যদি বলি, এই ডিভাইসটাতে কিন্তু ওয়াইফাই 7 রয়েছে, ব্লুটুথ 5.4 রয়েছে, এছাড়াও স্ন্যাপড্রাগনের 24 বিট হাই রেজ অডিও আউটপুটও রয়েছে। তো এই ডিভাইসটা নিয়ে এত গুণগান গাইলাম, তো এখন আসল প্রশ্নে আসি যে আসলে 75K রেঞ্জে এই ডিভাইসটা কেমন। তো আপনি যদি এখনকার বাজারে সবচেয়ে লোয়েস্ট প্রাইস পয়েন্টে হাইয়েস্ট পারফরমেন্স চান সেক্ষেত্রে আমি বলবো iQOO 13 আপনার জন্য পারফেক্টলি ফিট। তবে আপনার মেইন প্রায়োরিটি যদি ক্যামেরা হয়ে থাকে, আপনি যদি 75K প্রাইস রেঞ্জে একটা ভালো ক্যামেরা ফোন খুঁজে থাকেন, এটা আপনার জন্য না, একদমই রেড সিগন্যাল। বাট আপনি যদি পিওর একজন গেমার হন, আপনি যদি সারাদিন হেভিলি মাল্টিটাস্কিং করেন, ভিডিও এডিট থেকে শুরু করে যত ধরনের হেভি গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমস অথবা যে হেভি লোডের কাজগুলো রয়েছে সেগুলো যদি আপনি খুব স্মুথলি এবং খুব স্পিডি স্ন্যাপি ভাবে করতে চান, আই থিঙ্ক এইটা আপনার জন্য পারফেক্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আজকের বিদায় সেখান থেকে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস ইউর হোস্ট নুরনবী জনি, সাইনিং আউট, অ্যান্ড পিস।